নির্বাচন এবং একই সঙ্গে আরও বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন সবাই দেখেছে, চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে কিভাবে আমাদের ইভিএমকে কাজে লাগিয়ে, এবং এর আগেও আমাদের বিরোধী দলনেতার ক্ষেত্রেও আমরা দেখেছি যে কীভাবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করার পরে, ঘোষণা হয়ে যাওয়ার পরে কীভাবে তার ফল বদলে গেল। তো ইভিএমের প্রতি আমাদের আর কোনো আস্থা নেই, আমাদের দলনেত্রী যেমন জানিয়েছেন। এবং এর আগে যখন আমাদের বিরোধী দলনেতা ছিলেন উনি নিজেও বলতেন ইভিএম না, ব্যালটে ভোট চাই, ইভিএমে ভোট হলে বিজেপি জেতে আর ব্যালটে ভোট হলে বিজেপি হারে। আজকে উনি সেইটাই ধরে নিয়েছেন যে ইভিএম থাকলেই ওনারা জিতবেন, ওখানে কিছু কারিগরি করা যায় যার মাধ্যমে নির্বাচনে জয়লাভ করা যায়। আর এসআইআর এর কথা যদি বলেন তাহলে আমাদের দলনেত্রী প্রথম থেকেই যেটা বলে এসছেন যে এনআরসি এটা পশ্চিমবাংলায় আমরা চাই না, এবং আমাদের সবার দাবি যারা আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা বিভিন্ন জায়গা থেকে এসছে, কিংবা শিখ সম্প্রদায়ের মানুষ বা অন্য সম্প্রদায়ের মানুষ যারা এখানে এসছে কোনো কারণে, উদ্বাস্তুরা এসছে, মতুয়ারা এসছে, আমাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। কারণ আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নেই। ভারতবর্ষের মাটিতে যদি আমরা জায়গা না পাই তাহলে আমরা কোথায় যাব? কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার বা বর্তমানে যারা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার, তারা যেভাবে তাদের মতো করে এক একটা করে সাল বেঁধে দিচ্ছে, এই সালের আগে বা এই সালের পরে যারা এসছে তাদেরকে আমরা মানব, বাকিদের আমরা মানব না। আমরা চাই সবাই নাগরিকত্ব পাক, এবং সেটা তারা বিচার বিবেচনার মাধ্যমেই করবে। এবং আগামী দিনেও মতুয়ারা যাতে নাগরিকত্ব পায় বা অন্য সম্প্রদায়ের মানুষ যাতে পায়, তার জন্য তো মাননীয় মুখ্যমন্ত্রী মিছিল মিটিং ইতিমধ্যে শুরু করেছেন। এবং সেই মতো করেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে সর্বত্রই কিন্তু হিন্দুদের নাম কাটাটাই বেশি পরিমাণে হচ্ছে। এসসি এসটি সম্প্রদায়, মতুয়ারা যারা আছেন, নবশূদ্র সম্প্রদায়, তাদেরও নাম বাদ যাচ্ছে। এবং যেটা আগে ওরা বলছিল যে আমরা রোহিঙ্গাদের তাড়াবো, এখানে রোহিঙ্গা ধরবো, এখনো পর্যন্ত কোনো রোহিঙ্গা বলে কেউ ধরা পড়েছে কিনা আমাদের জানা নেই। তারপরে ওদের মত অনেকটা বদলে গেল যে না, আমরা রাষ্ট্রবাদী মুসলমানদের রাখবো, অন্য মুসলমানদের আমরা এখান থেকে তাড়িয়ে দেব। এবং বর্ডার ডিঙিয়ে যারা আজকে ভারতবর্ষে আসছেন, সে পশ্চিমবাংলার বর্ডার দিয়ে হোক বা অন্য কোনো বর্ডার দিয়ে হোক, বর্ডার সম্পূর্ণভাবে সিকিউরিটি আমাদের কেন্দ্রীয় সরকারের হাতে। সেখানে বাংলা সরকারের কিছু করার নেই। সেখানে কিভাবে তারা আসছে এবং খবরে দেখাচ্ছে তারা ফিরেও যাচ্ছে, এই চলে আসা আর ফিরে যাওয়াটা, এটা আমাদের অমিত শাহ বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যে এটা আমাদের হাতে নেই। কত বড় সীমা ভারতবর্ষের, যেখান থেকে বাংলাদেশের সঙ্গে বর্ডার আমাদের রয়েছে, কোথায় জঙ্গল, কোথায় বিরাট নদী সাগরের মতো, কোথাও বা পাহাড়, কি করে আমরা এগুলো পাহারা দেব? কিন্তু একদিন পর্যন্ত তিনি বলেছিলেন সব তৃণমূল সরকারের দোষ, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বর্ডার খুলে রেখে দিয়েছে। এর চাইতে হাস্যকর কথা তো আর কিছু হয় না। তো আস্তে আস্তে ওরা স্বীকার করতেও বাধ্য হবে, এবং মানুষও বুঝতে পারছে যে কিভাবে আমাদেরকে প্রতিদিন একটার পর একটা বিভিন্ন কারণে আমাদের ভারতবর্ষের মূল মানুষের যে দাবি অন্ন বস্ত্র বাসস্থান, সেখান থেকে সরিয়ে দিয়ে একবার আধার কার্ড, একবার এনআরসি, একবার কাশ্মীরে আমরা ধারা তুলে দিচ্ছি, সেখানে গিয়ে মানুষ বসবাস করবে, এইভাবে একটার পর একটা বিভিন্ন ইস্যু নিয়ে ওরা যেভাবে মানুষকে, আমাদের সাধারণ মানুষের যে চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান, সেখান থেকে মুখ ঘুরিয়ে দিতে একটার পর একটা নতুন নতুন কিছু না কিছু একটা করছে, এবং মানুষকে নোটবন্দির মতো ওরকম এক এক জায়গায় লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। এতে মানুষ যথেষ্টই বিরক্ত। সব থেকে বেশি এফেক্ট পড়ছে আপনার মতুয়াদের। সেখানে দেখা যাচ্ছে যে মমতা বালা ঠাকুর অনশন করছেন একদিকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দেখা করতে যাচ্ছেন, অপরদিকে অপর চিত্র দেখা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়কে নারী বিদ্বেষী বলছেন। কি বলবেন আজকে এই মুহূর্তে? মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই এখনো পর্যন্ত বাংলায় গরিব মানুষের ঘরের মেয়েদের, যাদেরকে একসময় বাবা মায়েরা অল্প বয়সে বিয়ে দিয়ে দিত, আজকে কন্যাশ্রীর জন্য সেই মেয়েরা পড়াশুনোর আঙিনাতেও আছে, এবং একই সঙ্গে তারা পরবর্তী সময় উচ্চশিক্ষাতেও যাচ্ছে, আর অল্প বয়সে মেয়েদের বিয়ে হচ্ছে না। এটা যদি মমতার নারী বিদ্বেষী হয় তাহলে কিছু বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই রূপশ্রী প্রকল্পে একটা গরিব মানুষ, তিনি যখন তার মেয়ের বিয়ে দেন, তিনি আর্থিক সহযোগিতা পান, তাকে মানুষের কাছে হাত পাততে হয় না। যারা
অত্যন্ত সাধারণ মানুষ, দরিদ্র সম্প্রদায়ের মানুষ, তাদের কাছে ওই 25,000 টাকাটার মূল্য লাখ লাখ টাকা দামের সমান যখন সে তার মেয়ের বিয়েটা দেয়। আমাদের এখানে এখনো পর্যন্ত প্রত্যন্ত গ্রাম এলাকাতে যাতে মেয়েরা স্কুলে যেতে পারে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথীর মাধ্যমে সাইকেল দিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ যদি নারী বিদ্বেষী বলে থাকে, এবং এখনো পর্যন্ত আমাদের পার্লামেন্টে বা আপনি বিধানসভাতেও দেখেন অন্যান্য দলের মধ্যে যে সংখ্যায় মহিলারা জনপ্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করছেন, সেখানে তৃণমূল কংগ্রেসে পার্লামেন্ট হোক বা বিধানসভা হোক সর্বত্রই আমাদের মহিলারাই সবচেয়ে, যে সংখ্যা সংবিধানের মাধ্যমে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কোটার মাধ্যমে, তার তুলনায় অনেক বেশি সংখ্যক নারী আমাদের এখানে জনপ্রতিনিধিত্ব করেন। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একজন নারী হিসেবে দুদিন আগে ডিলিট পেলেন, এটাও আমাদের কাছে অনেক বেশি গর্বের বিষয়। যেভাবে দেখা যাচ্ছে যে অর্থাৎ তরবর্তী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন যে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, কারো যাতে ভোটের নাম কাটা না যায় এবং সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে বলেছে। অপরদিকে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে বিএলওদেরকে জেলের ভাত খাওয়ানো হবে বলে তাদেরকে চাপ দিচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে, কি মনে করছেন যে কতটা ওনারা কাজ করতে পারছে? একটা অপরিকল্পিত প্রকল্প বলুন বা সরকারি কাজ আমাদের এখানে শুরু হয়েছে, সম্পূর্ণ অপরিকল্পিত। যে কাজটা আমাদের করার ক্ষেত্রে হয়তো 1-1.5 বছর বা 2 বছর সময় নেওয়া উচিত, প্রত্যেকটা মানুষ তারা ভারতবর্ষের ক্ষেত্রে ভোটার হতে পারবে কি পারবে না এইটা দেখার জন্য যে সময়টা দেওয়া দরকার ছিল। দেখুন, যারা সরকারি কর্মচারী তাদেরকে বিএলওর কাজে নিয়োগ করা হয়েছে, আইসিডিএস হোক বা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকরা হোক বা শিক্ষিকারা হোক, তারা প্রত্যেকে মানুষ, কেউ যন্ত্র নয়। 2 বছরের কাজ যদি বলা হয় একটা মানুষকে আপনি 1 মাসের মধ্যে করে দিন, সেটা ঠিক হয় না। তারা তাদের পরিবার পরিজন, তাদের সন্তান সন্ততিরা আছে, তাদের পরিবার সামলে এই কাজ, কারণ কি কেউ নির্বাচন কমিশনের কাজ করবে বলে চাকরিতে আসেনি, তারা এসছে স্কুলে বাচ্চাদের পড়াশোনার জন্য। সেই কাজ থেকে তাদেরকে সরিয়ে দিয়ে যেমন পঠন পাঠন আমাদের নষ্ট করা হচ্ছে, তারা স্কুলে আর যেতে পারছে না, একই সঙ্গে যে কাজটা 1.5 বছর বা 2 বছরের, সেই কাজটা তাদেরকে বলা হয়েছে যে আপনি 1 মাসের মধ্যে করুন। তাদেরকে বাড়িতে বাড়িতে ফর্ম বিলি করতে হয়েছে, প্রত্যেকটি বাড়িতে একটা বিএলও, যার বাড়ি আমার পাড়ায়, তাকে যেতে হচ্ছে হয়তো অন্য এক জায়গায়, সে সবার বাড়ি চেনে না। এবং একই সঙ্গে তার পরবর্তী সময় ফর্ম ফিল আপ করা, সেখান থেকে ফর্মগুলো কালেক্ট করা, তারপরে তাদের নামগুলো আবার কম্পিউটারে সেখানে তাদেরকে তুলতে হচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়াটা, যে মানুষটা কম্পিউটারটা কোনোদিন করেনি, প্রাইমারি শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ চাকরির ক্ষেত্রে দরকার হয়নি, এরকম কোনো নির্দেশিকা নেই, তাদেরকে শিখতে হচ্ছে। বহু বিএলওরা আজকে এতটাই কাজের চাপে পড়ে গেছে, বয়স্ক বিএলওরাও সেখানে রয়েছে, তারা কাজ করতে পারছে না, তারা বিভিন্ন কাজের চাপে শারীরিক সমস্যায় ভুগছে, মারা গেলেন বেশ কিছু, 2-1 মারা যাচ্ছে না দেখতে পাচ্ছি আমরা। এটা কিন্তু কাজের চাপে। এর চাইতে মানে আমার কাছে এটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবিলম্বে আমাদের কোর্টের দ্বারস্থ হওয়া উচিত, কারণ কোনো মানুষের প্রাণ নিয়ে এভাবে উনি কাজ করতে পারেন না, এটা করা উচিত হয়নি। এবং যেটা আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন প্রতি মুহূর্তে, দেখুন, ভারতবর্ষের নাগরিক মানে সবাই নাগরিক হবে, সেখানে এ হতে পারবে, ও হতে পারবে না, সে হতে পারবে না, না করে কে কাকে ভোট দেয় সেটা পরের কথা। কে কংগ্রেসকে ভোট দেয়, কে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, কে সিপিএম বা বিজেপিকে ভোট দেয়, সেটা পরের কথা। আগে তো তারা ভারতবর্ষে থাকবে, তারপর তো ভোটের কথা। এখন যেমন ভাবে মনে করব, তাকে আমি এখান থেকে এখন তার চলে যেতে বলছি। হঠাৎ করে তারা 1986 সালের কথা বললেন, তার আগে যারা জন্মেছেন তারা ভারতবর্ষের নাগরিক, নির্দেশিকা দিচ্ছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলছেন যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেনি, অন রেকর্ড বলছেন যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেনি তারা ভারতবর্ষের নাগরিক হতে পারবে না। এই যে ওনাদের এক একটা মন্তব্য, হয়তো দেখবো সেটা কতদিন বাদে ওরা আবার আইনে পরিণত করছে। তো যেভাবে এটা করা হচ্ছে সম্পূর্ণভাবে অপরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে, যেমনভাবে আসামে বাঙালিদেরকে নাম কেটে বাদ দেওয়া হয়েছে, একইভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের বাঙালিদের উপরে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলা কথা বললেই তাকে রোহিঙ্গা, তাকে বাংলাদেশি বলে একটা অভিহিত করে দেওয়া হচ্ছে, সেখান থেকে তারা পালিয়ে বাঁচার জন্য পালিয়ে আসছে আবার পশ্চিম বাংলাতে। দেখুন, এর চাইতে লজ্জাজনক বিষয় আজকের দিনে দাঁড়িয়ে বাঙালিদের কাছে এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। আচ্ছা,
আচ্ছা, যারা এসআইআর হচ্ছে আপনারা কিভাবে মানুষকে হেল্প করছেন? এসআইআর এর জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তারা আমরা যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, ভোট রক্ষার যে আমাদের বুথ তৈরি করা হচ্ছে, সেখানে আমাদের কর্মীরা, তারা যারা বিএলওরা বাড়িতে বাড়িতে ফর্ম দিয়ে এসছেন, সেই ফর্মগুলো আমরা ফিল আপ করে দিচ্ছি। আমাদের যারা বিএলএ 2 হয়েছেন, যারা এজেন্ট আমাদের, তারা অনেকেই সেখান থেকে মানুষকে সঙ্গে করে নিয়ে গিয়ে তাদের ফর্মগুলো নিয়ে বিএলওর কাছে জমা করিয়ে দিচ্ছেন, এবং যাতে করে তারা তাড়াতাড়ি করে নামগুলো কম্পিউটারে এনলিস্ট করতে পারেন। তার জন্য প্রতিনিয়ত দিবারাত্র আমাদের কর্মীরা কাজ করছে, আমাদের যারা এজেন্ট হয়েছে তারা কাজ করছে। সকালবেলা বা বিকেলবেলা যখনই হোক, বিএলও তার নিজস্ব কাজ, বাড়িতে কম্পিউটারে কাজ করা, তারপর এখানে এসে বাড়ি বাড়ি ফর্ম বিলি, ফর্ম কালেক্ট করা, যে কোনো কাজে যখনই সে ফিল্ডে আসছে কাজ করতে, সেখানেই আমাদের এজেন্টরা তার পাশে গিয়ে তাকে সহযোগিতা করছে। এবং আরেকটা জিনিস বলার বিষয়, আমরা কিন্তু কখনো এটা বাছবিচার করিনি যে বিএলওরা কিভাবে মানুষের বাড়ি ফর্ম দেবে। আমরা চাইছি ফর্মটা পৌঁছাক, ফর্মটা কালেক্ট হোক। সে আপনি কোনো ভোট গ্রহণ কেন্দ্রে বসে দু একজনকে ডেকে দিন, আপনি বাড়ি বাড়ি গিয়ে দিন, যেভাবে সুবিধে হবে। মানুষের নাম, মানুষের নাগরিকত্ব, ভোটাধিকার, এটা যেন থাকে। কারণ এই যে 1 মাস বা 1.5 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে এই কাজ করা সম্পূর্ণভাবে বিএলওদের কাছে সম্ভব না, যদি না আমরা সহযোগিতা করি, যদি না আমাদের নাগরিকরা সহযোগিতা করে। আচ্ছা, যারা বিহারে যা ইলেকশন হয়েছে বিজেপি জিতেছে, ওই প্রভাবটা কি ওয়েস্ট বেঙ্গলে পড়তে পারে বিজেপি? এটা তো একটা সন্দেহের বিষয়। ইভিএম কি হবে, ইভিএম কি না হবে, যে আমরা দেখলাম যে ভোট পোল হওয়ার কথা সাধারণত হয়, তার তুলনায় বেশি ভোট পোল হলো। সেটা 100% হতে পারে, কিন্তু 100 ছাড়িয়ে চলে গেল, 100% ছাড়িয়ে যাদের ভোট দেওয়ার কথা না, যে ভোট পড়ার কথা নয়, সেই পরিমাণ ভোটার লিস্টের যে সংখ্যায় ভোটার আছে তার তুলনায় বেশি ভোট পড়ছে। এটা তো অবশ্যই সন্দেহের বিষয়। যে যেভাবে নির্বাচন কমিশনকে বিজেপি আজকে তাদের দলদাসে পরিণত করেছে এবং আইনগতভাবে ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নাকি কোর্টে যাওয়া যাবে না, এটা হতে পারে নাকি? পিএম কেয়ার্স, মোদির পিএম কেয়ার্স, প্রধানমন্ত্রী পিএম কেয়ার্সের কোনো অডিট হবে না, যে যেখান থেকে খুশি সেখানে চাঁদা দাও, মানে যত কালো টাকা আছে সেটা ওখানে জমা পড়বে, তার কোনো অডিট হবে না। একইভাবে নির্বাচন কমিশন যে কোনো কায়দায় বিজেপির স্বার্থে ভোট পরিচালনা করবে, তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এফআইআর করা যাবে না। এটাই তো গণতন্ত্রের সবচেয়ে বড় মৃত্যু। আজকে আমরা যে গণতন্ত্রের প্রধান দিন হচ্ছে, সেটা হচ্ছে ভোট দেওয়ার দিনটা, সেই ভোট যে পরিচালনা করবে সে আইনের ঊর্ধ্বে। এটা হতে পারে নাকি? ভারতবর্ষের কোনো সংস্থা আইনের ঊর্ধ্বে হতে পারে? এটা তো এই প্রথম আমরা দেখলাম যে একটার পর একটা স্বশাসিত সংস্থাগুলোকে কেন্দ্রীয় সরকার তাদের দলদাসে পরিণত করছেন। থ্যাংক ইউ।